জয় গুরু বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাই ওয়েলকাম জানাইতেছি। আশা করি আজকের এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সঙ্গে নিয়ে আজকের এই ব্লগটা শুরু করলাম। অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। এইদিকে আমি সকালে যে কাজগুলি থাকে এইগুলি সাইডে নিছি, আর এখন সময় হইতেছে 8:30টার মতো। তো এই যে এখন ব্রাশ করতেছি। আজকে সকালবেলা দেখি জল নাই, অল্প একটু জল পড়তেছে। তো এই যে কালকে রাত্রেও জল আসিল না, তো সকালে যখন জল আইছে ওই 8টার দিকে জল আয়ে, তো ওই যে তাড়াতাড়ি করে কালকে রাত্রের যে বাসন কইটা আসিল বাসন কইটা ধুয়ে নিছি। আবার যদি জল না থাকে আর অনেক বালতি জমা রয়েছে যেগুলি খালি হয়েছে রাত্রেবেলা, তো এগুলিও বইরা রাখতে লাগবো। তো এই কারণে সকালবেলা জল আওয়ার সাথে সাথে কিন্তু বাসি কাজগুলি সাইডা নিলাম। তারপরে এই যে এবার ফ্রেশ হয়ে পড়ছি। আজকে বেশ কয়েকটা দিন ধরে জলের ভীষণ সমস্যা হইতেছে। রাতের দিকে কোনো কাজকর্ম করেই রাখতে পারি না। রাতে যে খাওয়া দাওয়া করি বা একটু রান্না বান্না করি, এটাই ওই দুপুরে যে জলটা তুলে রাখি এটা দিয়েই কিন্তু করি। তো ওই যে খাওয়া দাওয়া করার পরে আর বাসন কয়টা ধোয়া মাজা করতে পারি না। তো সকালবেলা জলটা আইলে তারপরে ধোয়া মাজা করি। এতে কিন্তু কাজের প্রেশারটাও বেশি থাকে। রাতের দিকে রান্নাঘরের কাজটা সাইডে রেখে দিলে সকালবেলা দেখবা এত টেনশন থাকে না। রাতের কাজগুলি যদি সকালবেলা করতে হয় তাহলে বুঝতেই পারো যে সকালটা কতটা প্রেশারের মধ্যে দিয়ে যায়। কিন্তু এই যে জল না থাকলে তো আর কোনো কাজকর্মই হয় না। সেই কারণে এই যে সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম সাইরা এবার আস্তে ধীরে ঘরে বাইরে যে কাজগুলি আছে এগুলি সাইরা নিতেছি। তো আগে বললাম এই যে ঘর দুয়ারটা একটু ঝাড়ু দিব, তার আগে এই যে বাইরের জায়গাটা ঝাড়ু দিতেছি। আর গত দিনের একটা ব্লগে দিদিভাই কমেন্ট করছিল যে হলুদ দিয়ে সেরা ঘরের সামনের জায়গাটা ধুইতে। আজকে কিন্তু এই কথাটা মনে রেখে এই যে হলুদ জল দিয়ে কিন্তু ঘরের সামনের জায়গাটা ধুয়ে দিতেছি। আর তার সাথে কিন্তু এই যে বেলকনিটা একটু পরিষ্কার কইরা দিলাম। এইখানে এত মাকড়সার উৎপাত জানো তো। আর তার সাথে এক ধরনের পিঁপড়া, ছোট ছোট কালো কালো পিঁপড়া, এইগুলি কামড় দিয়ে না এমনভাবে ঝুলে থাকে, আর কামড় দিলে ভীষণ জ্বলে। এইগুলি এই যে টবগুলির মধ্যে যে মাটিটা আছে মাটিটার ভিতরে ওদের বাসা বানাইছে। তো জলটা দিলে দেখি একদম লাইন ধরে সে পিঁপড়াগুলি বাইরে যায়। আবার যখন জলটা থাকে না তখন আবার লাইন ধরে এইখানে বাসাটা বানা। আর একটু কিছু জানো তো নিচে পড়লে সঙ্গে সঙ্গে পিঁপড়া আয়, সেটা বইরা জায়গা। আজকে 2-1 দিন ধরে বাথরুমও না এত পিঁপড়ার বাসা হয়েছে, বাথরুমে যাওয়াই যাইতেছে না, ভীষণ পিঁপড়া বাইরে গেছে গা। হাজব্যান্ডে কইতে লাগবে যে একটা পিঁপড়ার ওষুধ আনার লাগে। তো যাই হোক চলো, এই যে গাছগুলিতে একটু জল দিয়ে দিলাইছি, আর এই যে ঘরের সামনের জায়গাটা ধুয়ে দিলাই। কাকিমা তো ইদানিং একদমই নিচের দিকে আইয়ে না। তো এই যে ঘরের সামনের জায়গাটা ধোয়া মোছার আমারই দায়িত্ব। এতদিন যেহেতু কইরা আইতাছি, হঠাৎ করে আবার বন্ধ করে দিলে আমার নিজেরও ভালো লাগে না। এতদিন যেহেতু আমি করতে পারছি এখন আমি করতে পারবো। আর কাজ করলে না হাতে লাগিয়ে থাকে না। আর সত্যি কথা কইতে জানো তো, কাজের ক্ষেত্রে না আমি কোনোদিনই কারোর উপর ভরসা করি না যে কেউ একজন আমার হাতের কাজটা কইরা দিব বা তার উপর আমি 2টা কাজ দিতে পারবো। এইটা আমি কোনোদিনই কারোর থেকে আশা করি না। না আমার শাশুড়ি মার থেকে আশা করি, না আমার মার থেকে আশা করি। কারণ আমি মনে করি এটা তারা তো সারা জীবন করিয়ে এসে, এখন আমার বয়স, আমার করার সময়। তো আমি যতটুকু পারি সেইটুকুনি করি। আমার মা শাশুড়ি মা যখন আমার এখানে আইয়ে, আমি কিন্তু তাদের কোনো কাজকর্ম করতে দিই না। কিন্তু কি করতো, মা তো মাই হয়, কোনো দিনে চায় না যে মেয়ে হোক বা ছেলে যে তাদের চোখের সামনে এইভাবে পরিশ্রম করুক। দেখবা তারা ঠিকই কিন্তু হাতের কাজটা কাইরা নেয়। তারপরেও আমি যেহেতু কারোর বাড়ির বউ, কারোর মেয়ে, তো আমার দায়িত্ব যে তাদের একটু রেস্ট করা, একটু আরাম দেওয়া। এত বছর তো আমাদের জন্য করিয়ে আইতেছে। তো আর জানো তো কালকে কি হয়েছে, আমার শাশুড়ি মা ফোন করছিল সন্ধ্যার দিকে। মার শরীরটা না ভীষণ খারাপ, মা কোথায় কইতে পারতেছিল না। এত গরম দিছে, এক তো মার পায়ে ভীষণ সমস্যা, তার উপরে এই গরমে না মার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে গা। তো মা একদম কথা কইতে পারতেছিল না, বিছনা থেকে উঠতে পারতেছিল না। যেটা শুনে আমার নিজেরও এত খারাপ লাগতেছিল, মনে হইতেছিল আমি একজন ভালো বৌমা হইতে পারলাম না, যে শাশুড়ি মার একটু সেবা যত্ন করুম, এই জিনিসটাও করতে পারি না। তো এটা দিকে ভীষণ খারাপ লাগতেছিল। আর এই যে শাশুড়ি মা তো একাই সারাদিন সংসারের কাজ করে, পারে আর না পড়ে এই ভাঙ্গা পানি আসেরই কিন্তু সমস্ত কাজগুলি করে। তো আমি মারে কী কম আমি নিজেও বুঝতে পারতেছিলাম না। তো মারে কইতেছে আর কয়েকটা দিন একটু কষ্ট করো, তারপর যখন আমার এখানে আইবা তখন আরাম কইরো। কারণ আর কী কমো, আমার কাছে কোনো ভাষা আসিল না যে আমি কী কমো, মারে নিজেই বুঝতে পারতেছিলাম না। তো মাঝে মাঝে না ভীষণ খারাপ।
আর আমার খারাপ লাগলে আমি আমার খারাপটা ভালোটা কিন্তু আমি শেয়ার করি আমার মা শাশুড়ি মার সাথে। কিন্তু আমার বর না অন্যরকম মানুষ। ওর খারাপ লাগুক ভালো লাগুক কোনো দিনই না ও কারোর সঙ্গে শেয়ার করে না। ওর হাজার কষ্ট হলে চুপচাপ থাকে, কথাবার্তা কয় না। তখন বোঝা যায় আর কি যে ওর খারাপ লাগছে, ওর কষ্ট হয়েছে। তো ওর যখন মা শুনতেছিল মার শরীরটা একদমই ভালো না, ওর মনটাও ভীষণ খারাপ দেখা যাইতেছিল। তো যেটা দিকে আমার নিজেরও অনেকটা খারাপ লাগতেছিল। তো মা কইতাছে 2 দিন পরে ঘুরতাম যেমন, এখন আমার শরীরটা এতটা খারাপ, আদৌ কি যাইতে পারমু কি না, না আমরা যাইতে পারতাম না, এত শখ কইরা টিকিট কাটা হয়ে গেছে গা। এখন যদি শরীরটা খারাপ কইরা লাতে কি কইরা যামো। তো মারে কইতাছিলাম এত চিন্তা করি না, এইসব কথা কইতে নাই, মনে একটু সাহস রাখো যে যাইতে পারবো। আর আমি তো আছি, এত চিন্তা কি করো। আর শ্বশুরমশাই জানো তো আমার অনেকটা ভালোবাসা, অনেকটা সাপোর্ট করে সমস্ত ক্ষেত্রে। কালকেও জিজ্ঞাইতেছিল আমার শ্বশুরমশাই যে বাবু কবে তোমার ইউটিউব থেকে পয়সা আইব। তার বাবুর বলছে এই তো আর কয়েকটা দিনের মধ্যে কিন্তু পয়সাটা আইয়া পড়বো। আর এইদিকে আমি বাইরের কাজগুলি সারলাম। আর সকালে যে নাইটিটা চেঞ্জ করে পরছিলাম, এইটা ওই যে বাইরে জল দিয়ে দইতে গিয়ে সেটা নাইটিটা একদম ভিজে গেছে নিচের দিকে, এই কারণে আবার চেঞ্জ করে লাইছি। তো যে কাপড়গুলি কাঁচা ধোয়ার আসছিল এগুলি ভিজাইয়া দিয়েছি। কালকে যে বালিশের কাভারগুলি আছিল এগুলি চেঞ্জ করছিলাম, এগুলি আর কালকে ধুইতে পারছি না, একটু জল নাই। তার উপরে এই যে ছাদেও জায়গা আসছিল না, কালকে প্রচুর জামা কাপড় কাঁচা ধোয়া করছি। তো এই কারণে এগুলি জমায়ে রেখে দিয়েছি, আজকে এই যে ভিজাইয়া দিলাম। তো এইদিকে চলো এবার এই যে ঘর দরটা পরিষ্কার কইরা নিয়েছি, এবার ঘরটা ঝাড়ু দেই। অনামিকা, মনোজিৎ, মন, মান্তু আর ঋতিকা কমেন্ট করছে যে তুমি যখন ত্রিপুরাতে যাও তখন ভালোভাবে ব্লগ শ্যুট করো না, তুমি আগেও ঘুরতে গেছো তখনও কোনো ব্লগ দিছ না। আর আমবাসার দুর্গাপূজা কোনোদিনই দেখছি না, আশা করি এইবার তুমি ভালো করে দুর্গাপূজাটা দেখাইবা। তো আমবাসার যে দুর্গাপূজাটা আছে সত্যি দিদিভাই এইবার তোমার আমি দেখাইতে পারতাম না, কারণ আমরা দুর্গাপূজার সময় বাড়িতে যাইতেছি না, আমরা কিন্তু লক্ষ্মী পূজার সময় বাড়িতে যাই। আর কোনো বছরই না আমরা কিন্তু দুর্গাপূজার সময় বাড়িতে যাই না, কারণ দুর্গাপূজার সময় গেলে কি ওই কত ওই লক্ষ্মী পূজার আগেই আয়া পড়তে লাগে। তো লক্ষ্মী পূজার সময় যদি বাড়িতে না থাকি তাহলে ভালো লাগে না। তো এই কারণে কী করতো ওই যে লক্ষ্মী পূজার সময় বাড়িতে যায়, এই কারণে তোমাদের আমবাসার দুর্গাপূজাটা আর দেখাইতে পারলাম না। আর প্রথমে যে কথাটা কইছ যে আমি ত্রিপুরায় গেলে ভালোভাবে ব্লগ শ্যুট করি না, সত্যিই গো। কালকে যখন আমার হাজব্যান্ড এই কমেন্টটা দেখছে ও না আমার এত অভিযোগ করতেছিল যে তুমি কেলিকা ব্লগ শ্যুট করো না, বাড়িতে গেলে তো তুমি সবার সঙ্গে ঘুইরা ব্লগ করতে পারো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। সত্যি কথা কইতে কি জানো তো, বাড়িতে গেলে না এই ব্লগ করার কথা বা মোবাইলের কথা একদমই মাথার থাকে না। তখন মনে হয় যে এইটুকুনি সময় বাড়িতে থাকি সবার সঙ্গে আনন্দ ফুর্তি কইরা সময়গুলি কাটাইয়া দিই। মোবাইল নিয়ে বয়ে থাকলে তার ভালো মুহূর্তগুলি আমি তাদের সঙ্গে কাটাইতে পারতাম না। অনেক দিন পরে বাড়িতে যাই তো বুঝতেই পারো দুইটা পা তো আর একখানা থাকে না, সারাদিন এই যে টই 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 করতেই থাকি, এর বাড়ি ওর বাড়ি। আর বাবার বাড়ি গেলে তো বুঝতেই পারো কি হয়, সারাদিন এই পাড়ায় ঘুরতেই থাকি, এত ভালো লাগে তখন আর কোনো পরিশ্রমও লাগে না। তো ওই সময় আর ব্লগ করার কথা একদমই মনে থাকে না। আর ঘোরার কথা আমরা যখন দেওঘর গেছিলাম সত্যি আমি ব্লগ শ্যুট করছিলাম, কিন্তু কি জানি ওই যে ব্লগটা ডিলিট হয়ে গেছে আর তোমাদের সাথে ব্লগও শেয়ার করতে পারছি না। কিন্তু এইবার যখন ঘুরতে যাবো অবশ্যই কিন্তু আমি তোমাদের সাথে ভালো করে ব্লগ শেয়ার করবো। ও গেছিলো সকালবেলা বাজারে, তো ও নিয়ে এসে এই যে সবজি আর তার সাথে টিফিনে আনছিল এই যে লুচি তার সাথে তরকারি আর মিষ্টি। তো ওরে টিফিনটা দিয়ে আসলে এইদিকে আমি ভাত আর ডালটা বয়ে দিয়া এবার এই যে সকালের টিফিনটা সাইডা নেবো। আর কালকে রাতে যেহেতু বাসন ধুয়ে এসে আর ঝুড়িটার মধ্যে রাখছি না, এই কারণে সকালবেলা এই যে ঝুড়িটা ভালো করে ধুইয়া ওই যে উফত করে রাইখা দিয়েছি, এটা পিছলা হয়ে গেছে গা। তো এটা ভালো করে ধোয়া মাজা করে রাইখা দিয়েছি। তো চলো এবার এই যে টিফিনটা সাইডা নিয়েছি, এবার রান্নাবান্নাটা শুরু করবো। তো ও যখন বাজারে যাইতেছে কইতেছে আজকে একটু চিকেন আনবো, আর চিকেন আনবো কয়ে সেটা গিয়া লইছে এই যে ছোটো মাছ আর তার সাথে চিকেন। আর মাছটা আজকে কাটাইও আনছে না। তো দেখো এখন আমার মাছগুলি কাটতে লাগবো, অনেকটাই লেট হয়ে যাবো জানি। তারপরে চলো আর কি কি সবজি বাজার আনছে তোমাদের একটু দেখিয়ে দিই। তো আজকে বেশি কিছু সবজি বাজার করছে না, একটু ডাটা সয়াবিন তার সাথে এই যে বকফুল। তো তোমরা বকফুল কে কে চিনো আর কে কে খাইছো অবশ্যই কিন্তু আমরা কমেন্ট করে জানাইও। আমার তো বেশ ভালো লাগে জানো তো, চালের গুঁড়ি দিয়ে ওরা বকফুলের বড়া করলে বেশ মজা লাগে মুচমুচে। ওরে আমি কইয়া দিয়েছিলাম এই যে একটু মূলা শাক আনতো, ও নিয়ে এই যে বড় বড় মূলা পাতা সহ। এইখানে না সেই রকম মূলা সহ যে পাতাগুলো এগুলি পাওয়া যায় না, পাতাগুলি আলাদা করে বিক্রি করে। কিন্তু ত্রিপুরায় এইরকম না, মূলা পাতা একসঙ্গে কিন্তু বিক্রি করে। তো এই প্রথম আমি দেখতে পাইলাম এইরকম।
এইদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতের একটা উপদ করে দিছি। আর এবার সবজি বাজারটা গুছিয়ে রাখবো। গড়ে আদা রসুন পেঁয়াজ একদমই বাড়তি আসিল, তো বিশেষ করে কিন্তু এগুলি আনতে গেছে। এই যে আলু পেঁয়াজ রসুন আদা এগুলি জুড়িটার মধ্যে রেখা দিয়েছি, আর সয়াবিনটা কোটার মধ্যে ডাইলা রেখা দিলাম। আমরা ইদানি না এই যে খোলা সয়াবিনটাই খাইতেছি। এই যে প্যাকেটের যে সয়াবিনগুলি আছে এগুলি থেকে আমার মনে হয় খোলা সয়াবিনটাই বেশ ভালো। ওই সয়াবিনগুলি এত সহজে নরম হইতে চায় না, আর কেমন যেন একটা গন্ধ করে। এই কারণে ও হাজব্যান্ডও পছন্দ করে না, আমিও পছন্দ করি না। তো যাই হোক, এইদিকে ঝটপট করে আসি এই যে মাংস রান্নার লাগে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর মাছটাও কিন্তু কাইটটা দিয়ে ফ্রিজে রেখে দিছি। আজকে আর মাছটাও রান্তাম না, কালকে রান্না করবো। আর যে সবজি বাজারগুলি আসছিল এইগুলি দেখতেই পাইলে ওই যে বস্তাটার উপরে রেখে দিছি, এখন রাখতাম না। রাতের দিকে ভালো করে পরিষ্কার করে তারপরে একবারে রাখবো। অমির ঘোষ আইডি থেকে কমেন্ট করছে, দিদি ভাই তোমার নেক্সট ব্লগে আমার নামটা নিও। আমার নাম হচ্ছে জয়শ্রী। তো বোন তোমার নামটা কিন্তু আমি নিলাম। আর পম্পা ভৌমিক আইডি থেকে কমেন্ট করছে যে দিদি ভাই অনেক ভালো থাকো, ব্লগটা অনেক ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদি ভাই। আর এই দেখো বন্ধুরা, রান্না বান্না করতে করতে না জলটা গেছে গা, মানে জলটা ট্যাঙ্কির যে জলটা জমছে এই জলটা শেষ হয়ে গেছে গা। সকালবেলা ওই তো 1 ঘন্টা আধা ঘন্টার মতো জল দিই, এত বড় ট্যাঙ্কি তো আর ভরতে পারি না, জলের প্রেশারটা অনেকটা কম। তো এখানে এই যে কাপড় কইটা লই আই পড়ছি একদম ছাদে, কারণ জল নাই, কাপড়গুলো ধোয়া কাচা করতে হইব। তো কী করবো বুঝতে পারতেছিলাম না। তো হাজব্যান্ড কইছে একদম ছাদে যাও, ওইখানের যে ট্যাঙ্কিটা আছে ওইটার জলটা দিয়ে ধুয়ে লাইও। তো অ্যাকচুয়ালি এই ট্যাঙ্কিটা না কাকিমার, তো কাকিমা এই ট্যাঙ্কি থেকে বেশি একটা কাজ করে না, করে কিন্তু আমাদের যে ট্যাঙ্কিটা আছে এইটার থেকে। তারপরেও প্রতিদিন ওরা কিন্তু আমাদের যে ট্যাঙ্কিটা আছে থেকে তাদের যে ট্যাঙ্কিটা আছে এইটার মধ্যে কিন্তু জল ওঠায়, মোটর দিয়ে আসে এরা। তো ওরা তো আমাদের ট্যাঙ্কিতেই কাজ করে, তারপরে এটার মধ্যে জল ওঠায়। তো বুঝতে পারি না কেলিকা তারা এরকম করে। তো আমাদের অনেকটা কষ্ট হয়েছে জানো তো। সকালটা হইলেই তো জলের দরকার, জল ছাড়া তো কোনো কাজকর্মই করা যায় না। এর মধ্যে যদি এই যে বেলা বাড়ার সাথে সাথে জল না থাকে তাহলে কেমনটা লাগে কৌতো। তো কী কমো, যেহেতু তাইনার বাড়ি তাইনার সব কিছু এখানে, তো আমার করার অধিকার নাই। এখন আমি কিছু করলে তারা করবো যে ভালো না লাগলে বাড়ি চেঞ্জ করে লাও, আর বাড়ি চেঞ্জ করে লাও করলেই তো আর চেঞ্জ করতে পারতাম না। এই কারণে কিছু আর করি না, কারণ যাদের দেখবো সামর্থ্য আছে তারারও কিন্তু গলার জোর বেশি থাকে। এদিকে আমি কাপড় কইটা মেললা দিয়ে রান্না বান্নাটাও সাইডায় নিয়েছি, বাসন কইটা আর ধুইতে পারলাম না, জলটাই নাই। তো এইদিকে আই পড়ছি এই যে ঘর দুয়ারটা মুছা নিতে আসি, কারণ একটু পরেই জল আইবতে যে বালতিগুলি খালি হয়েছে, তো এইগুলি বইটা রাখতে লাগবো। তো ঘরটা না মুছলে বালতিটা ভরতে পারতাম না। তো চলে এবার যে ঝটপট কইরা সেরা এই যে ঘরটা মুছা নেই, তারপর বাসন কইটা দমু। 1 বালতি জল আছে বাথরুমে, তো ওইটা দিয়ে বাসন কইটা ধোয়া নিমু। নামিকা মানি আইডি থেকে কমেন্ট করছে যে খুব ভালো লাগলো, মাঝে মাঝে তোমার এত কাজ করতে দেখে না আমি নিজে হাঁপাইয়া যাইগা, কারণ তুমি সংসারের লাগে এত পরিশ্রম করো। মন থেকে রেসপেক্ট বেড়ে যায় প্রত্যেকটা হাউস ওয়াইফ আর মারার লাগে যারা সংসার গড় সংসারে এইভাবে বাইতে রাখে। খুব ভালো থাকো। আর বোনটার নাকি এক্সাম, তো দিদিভাই ভালো করে এক্সাম দাও। তখন যখন আমার ছোটো ছোটো ভাই বোনদের এক্সাম নিয়ে এসে এত টেনশনে দেখি, তখন আমাদের দিনগুলি মনে পড়ে। আমাদের যখন এক্সাম চলতো তখন সারা বছর কি করলাম না করলাম ওইটা নিয়ে মাথা ব্যথা থাকে না, তখন মনে হয় পড়তে হইব, পাস করতে হইব। আর মা তো কইতো পাস না করলে কিন্তু একটা রিক্সা চালক দিককার সাথে বিয়া দিলাম, তো ওই টেনশন নিয়ে তো সারা জীবন কাটাই লেছি। আদতেও এরকম কোনো কিছু না, শুধু বই দেখানোর লাগে এই কথাগুলি কইতো। তো সত্যি এই কথাগুলি ভীষণ মিস করি। আর দিদিভাই যে কথাটা কইছে যে সংসার লেগে পরিশ্রম করি মা বা হাউস ওয়াইফরা, তো একটা সময়ের পর কি কৌতো সংসারের লেগে না এমনি এত মায়া তৈরি হয়ে যায়, তখন না নিজের যে পরিশ্রম হয় বা নিজের যে কষ্ট হয় সেই কথাগুলি মাথা থাকে না। তখন মনে হয় আমি যদি আরেকটু পরিশ্রম করতে পারতাম বা আরেকটু সুন্দর করে যদি কাজগুলি করি তাহলে আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো থাকবো, তার জন্য আমার যা করতে হইব তাই করবো। তো সংসারের মায়াটাই এইরকম জানো তো। আগেও এই জিনিসটি বুঝতে পারতাম না, কিন্তু সময়ের সাথে সাথে এখন অনেক জিনিস নতুন নতুন অভিজ্ঞতা হইতে আছে। সংসারের মায়া কী জিনিস এইটা বুঝতে পারি। এইদিকে পূজাটাও দেওয়া হয়ে গেছে, ভীষণ ক্ষুধা লাগছে, এবার দুপুরে খাওয়া দাওয়াটা করবো। তাহলে চলো আমাকে একটা বন্ধুর নাম নেওয়া যাক। শ্যামলী দাস, সুহানা খান, দেবযানী দ্বীপ, অনুদীপ ব্লগ, অনামিকা আমান, সঙ্গীতা কর্মকার, আইমান নীলা, রেক্সোনা দিদিভাই, সাফাস, জবা অফিসিয়াল, জামাল হোসেন, তুলসী ওয়ার্ল্ড, শিলা ব্লগ। তো থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার লাগে।
এদিকে দুপুরে খাওয়া দাওয়াটা সারলাম, তারপর এই যে বোতল কইটা বইরা রাখতেছি রাতের লাগে। আর আজকে রান্না করলাম মূলা দিয়া ডাল, চিকেন কষা, তার সাথে মাছ ভাজা। তো আজকের ব্লগটা এই অবধিই রাখলাম, বেশি একটা বড় করলাম না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করে জানাইও। টাটা।